আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ নয়। পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে কসমস ফাউন্ডেশন এবং ইউএনবি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, যারা পিআরের পক্ষে তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে দাবি প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন করে প্রথমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এতে বিভিন্ন দলের নেতারা বলেন, ধারাবাহিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলেই সব সমস্যার সমাধান হবে। যে বিষয়গুলো তো ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? তাহলে এই প্রশ্নটা কেন আসছে? আমি এই কি বলবো, পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান, আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে, পরিবর্তন করতে হয়। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমাকে আসতে হবে আগে। উপদেষ্টা ও প্রশাসনের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছে, এমন অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। জানান, জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বৈষম্যমুক্ত সমাজ গঠন করা। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন। ভোট গ্রহণের সময় নিরাপত্তার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামের লোক সমাজ প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় সিএসি বলে, নির্বাচন করা কমিশনের একার কাজ নয়, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে এটি করতে হবে। আইনের শাসন কাকে বলে আগামী নির্বাচনে দেখিয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। সিএসি আরও বলেন, নির্বাচন কর্মকর্তাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে যাতে তারা ক্ষমতা প্রয়োগ করতে পারে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব কে এম আলী নিয়াজ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, সেটা নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে এবং এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা, সেটা রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দেবেন। উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিকিউটিভের প্রয়োজন নাই, বরং অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির সেফ এক্সিস্ট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানী একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, অতীতে রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেননি, বরং প্রধানমন্ত্রীর ইচ্ছায় সব হয়েছে। অতীতে প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেক বিচারপতি ফ্যাসিবাদ তৈরিতে কাজ করেছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। সভায় উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দ রেজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশে যেন আগের মতো আর গুম, খুন ও নির্যাতনের ঘটনা না ঘটে, সেজন্য ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে। উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির।
এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি, এবং এর সাথে সাথে আরো কিছু জবাবদিহি প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশন। আগামী নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সাথে বৈঠক হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তবে জাতীয় স্বার্থ রক্ষায় আদর্শিক জায়গা থেকে প্রয়োজন বিবেচনায় জোটের ব্যাপারে আলোচনা হতে পারে বলে জানান তিনি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আবু সাইদ চত্বরে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের আক্তার এসব কথা বলেন। শেখ হাসিনার শাসনামলে গুম খুনের সাথে জড়িত সেনাবাহিনী, র্যাব, পুলিশের কর্মকর্তাদের আইনের আওতায় আনা সহ নির্বাচনের আগেই বিচার ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান তিনি। যে নির্বাচন, সেই নির্বাচনে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে, একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনো পর্যন্ত ওপেন রয়েছি। কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষ বিদায় জানানো সর্বস্তরের মানুষ। সেখানে শেষবারের মতো তার কফিনে ফুলে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষার্থী ও স্বজন সহ সর্বস্তরের মানুষ। এ সময় বরেণ্য এই লেখককে শ্রদ্ধা জানাতে আসেন উপদেষ্টা আসিফ নজরুল ও সৈয়দা রেজওয়ানা হাসান। তারা বলেন, শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনে অনেক বড় শূন্যতা তৈরি হবে। আর জানাচ্ছেন খায়রুল ইসলাম। কথা সাহিত্যিক শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম আবারও প্রিয় ক্যাম্পাসে এসেছেন, তবে শেষবারের মতো নিথর দেহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করে সেখানেই শিক্ষকতা করেছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। 4 দশকেরও বেশি সময় কাটিয়েছেন প্রিয় এই ক্যাম্পাসে। প্রিয় শিক্ষককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হাজির হন শিক্ষক ও শিক্ষার্থীরা। ফুলেল শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে বিদায় জানান তাকে। তার বিদায় দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্যারের স্মৃতি, স্যারের অবদানকে মাথায় রেখে আমি সামনের পথটুকু চলতে চাই। স্যার সবসময় থাকবেন আমার সাথে। নাম যশের দিক থেকে তিনি প্রথিত যশা, তিনি স্বনামধন্য একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক। যে ইংরেজিতেও তার ব্যুৎপত্তি আর বাংলাতেও সে একটা নতুন, সে বলা যায় যে একটা খুবই সাধু। এই শূন্যতা সহজে কেটে উঠবে এটা বলা যাবে না। সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এইভাবে একে একে আমাদের বাতি ঘরগুলো নিভে যাচ্ছে। আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আসেন আইন ও পরিবেশ উপদেষ্টা। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। খুব অ্যাম্বিশিয়াস মানুষ ছিলেন না, যেটা করতেন, যেটা ভালোবাসতেন সেটাই করতেন, সেটারই চর্চা করতেন। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার পক্ষ থেকেও অধ্যাপক, প্রাবন্ধিক, কথা সাহিত্যিকের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। তার মৃত্যুতে আসলে সংস্কৃতি অঙ্গনে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হলো। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।